আচ্ছা, বুক রিভিউর আজকে ধারাবাহিক চক্রে আমার আজকে দ্বিতীয় বই যেটা আমি পড়েছি সেটার রিভিউ দিচ্ছি। বইটির নাম হচ্ছে সংগঠন ও বাঙালি। বইটির লেখক হচ্ছেন আব্দুল্লাহ আবু সাইদ স্যার। তিনি একজন আমাদের সকলের পরিচিত একজন শিক্ষক ছিলেন। শিক্ষকের লেখা আসলে সবসময় চমৎকার কথা হয় এবং খুব মননশীল একটা ধারাবাহিকতা থাকে। তো সেই মননশীলতার দিক থেকে স্যার যে বইটি আমাদেরকে আজকে আমি রিভিউ করবো তার সেই সংগঠন ও বাঙালি শব্দটা দুইটা আলাদা আলাদা শব্দকে স্যার অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে, যেটা আসলেই আমাদের বাঙালি জাতিসত্তা বা বাঙালির সাথে খুবই সাংঘর্ষিক বিষয় দেখা যায়। কীভাবে সাংঘর্ষিক বলছি, বিষয়টা একদম সাংঘর্ষিক এরকম না। বাঙালি আসলে আমরা সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত আসলে সঙ্ঘবদ্ধ খুব কম সময় থেকেই হয়েছে। সংগঠন হচ্ছে এমন একটা বিষয় যেখানে সমমনা মানুষদেরকে একত্রীকরণ করা হয় এবং একটা বৃহৎ স্বার্থের উদ্দেশ্যে আমরা মূলত কাজ করে থাকি। তো এই সংগঠন বাঙালির ক্ষেত্রে বাঙালি আসলে 47-এ দেশ ভাগ হওয়ার পরে পাকিস্তান এবং ভারত যখন দেশ বিভক্ত হয় তারপর থেকে প্রথমবার যখন সংঘবদ্ধ হয় সেটা হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। তাছাড়া খুব একটা সাংগঠনিক বিষয় আমরা এখন পর্যন্ত দেখতে পাই না। এই সংঘবদ্ধতার বিষয়টি থেকে যদি আমি একটু দেখতে চাই, এই এত বছর আমাদের 71-এর পর থেকে 2026 সাল পর্যন্ত এখন পর্যন্ত সাংগঠনিক চিন্তাভাবনা বা আমরা যে একটা সংগঠন মিলে কাজ করতে পারি, উন্নত বিশ্বের দিকে তাকিয়ে যদি আমরা দেখি যে ইউরোপ, আমেরিকা, চীন, জাপান কীভাবে কাজ করতেছে তাদের সংগঠনগুলো বেশ মানে গোছানো পরিপাটি এবং তারা খুবই মানে নির্দেশনা মোতাবেক কাজ করে, যেটা আমাদের বাঙালিদের ভিতরে ওই জিনিসটা নেই। আমরা খুব বিশৃঙ্খল একটা জাতি এবং এই যে বিশৃঙ্খলার দিক থেকে যদি আমি বলি, সংগঠনে আসলে কী ধরনের লোকের প্রয়োজন হয়। সংগঠনের লোকের প্রয়োজন হয় খুবই আত্মত্যাগী কিছু মানুষ, কিছু ক্রিয়েটিভ মানুষ এবং তার সাথে কিছু হচ্ছে চমৎকার মানুষ যারা কাজ করতে পছন্দ করে। কিন্তু বাঙালি জাতির ভিতরে দেখা যায় 20 জনের ভিতরে 19 জনই হচ্ছে দুর্বল ব্যক্তিত্ব। কোনো একজন আর কি সংগঠনটা চালু করে বা সেই চালু করার বিষয়টা থাকে, কিন্তু বাকিরা সেই জায়গা থেকে যদি দুর্বলও হয় কিন্তু তারা যদি কাঠনিকভাবে কাজ করতে চায় সেটাও করে। বাংলাদেশে 20 জনের ভিতরে একজন খুব আত্মত্যাগী সংগঠনটা চালু করে, কিন্তু বাকি যে 3 জন বা 4 জন থাকার কথা তার পর্যায়ে তারা হয়তো বা জীবন ত্যাগ দেওয়ার মতো বিষয় থাকে না, কিন্তু তারা যখন দেখে ওই একজন ব্যক্তি খুব হার্ডওয়ার্ক করতেছে তখন তারাও জীবন দেওয়ার জন্য, ত্যাগ স্বীকার করার জন্য উদ্বুদ্ধ হয়। সেই জিনিসটা বাংলাদেশে নাই। এছাড়া কিছু মানুষ থাকে যে হ্যাঁ তারা হাও না নাও না, কী করবে না সেটা বুঝতে পারে না, এরকম কিছু মানুষের দরকার হয়, কিন্তু সেটাও বাংলাদেশে খুবই নগণ্য। তো তারপরে যেটা থাকে যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে কিছু মানুষ যারা আপনাকে ক্রিটিসাইজ করে যে হ্যাঁ এটা একটু ভালো হলে ভালো হতো, এটা এমন কেন হয়েছে, একটু মোটামুটি ভালো হয়েছে, আরও ভালো দরকার, না তারা হচ্ছে এরকম পিছনে কথা বলবে। এটা থেকে আরও আসলে সংগঠনের ভুল ত্রুটিগুলো উঠে আসে, সেগুলো হচ্ছে বাংলাদেশের নগণ্য। যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমি করবো না, তোমাকেও করতে দিব। আমি করতেছি না বা আমি আসলে বৃহৎ স্বার্থে কাজ করতে চাই না, খুব আত্মকেন্দ্রিক বাঙালি জাতি, তো সে সেখানে কাজ করেন এবং হচ্ছে ওই যে একটা প্রবাদ বাক্য দিয়েছেন স্যার যে নিজের নাক কেটে আসলে অন্যের যাত্রা ভঙ্গ। তো এই জিনিসটা আসলে ওই রামায়ণের কাহিনী থেকে আমি যদি দেখি, সুর্পনখার নাক কাটা থেকে শুরু হয়েছিল, সেটা এখনও চলমান। স্যারও সেই উক্তিটা দিয়ে গেছেন বইয়ের ভেতরে যে তুমি নিজে কীভাবে রুই মাছ খাও বাসায় বসে বসে, হয়তো আমি সেই বাসায় রুই মাছটা খাচ্ছি, সেটা দেখে কেউ একজন বলতেছে যে এই রুই মাছটা কীভাবে খাচ্ছ, এর উৎস কোথায় তা আমি দেখে নিব। ভাই তুমি তোমার বাসায় বসে নিজে রুই না খেতে পারো, কই মাছ খাও, সমস্যা নেই, কিছু একটা খাও, চেষ্টা করো, নিজে চেষ্টা করে উপার্জন করে তারপরে কাজ করো, কিন্তু সে সেটা করবে না, উল্টা হচ্ছে তোমার পিছনে লেগে থাকা হচ্ছে না তার আসলে বিষয়বস্তু। তো সংগঠনের বেশ কিছু দিক আমি তুলে ধরলাম এবং হচ্ছে স্যার যে জিনিসটা বললেন যে সংগঠনের কিছু ভাগ তিনি এখানে ক্লিয়ার করেছেন, যেমন হচ্ছে বাঙালির সাংগঠনিক দুর্বলতার কারণ। অলরেডি আমি দুর্বলতা বলছি এবং মূল কারণ হিসেবে তিনি যেগুলো দেখিয়েছেন সেটা হচ্ছে বাঙালি আত্মকেন্দ্রিক, খুবই আত্মকেন্দ্রিক। কেন আত্মকেন্দ্রিক তার পেছনে কিছু কারণ আছে। বাঙালি আসলে স্বাধীনতার মুখ কখনোই দেখেনি। খুব রিসেন্টলি না, প্রায় অর্ধশত বছর প্লাস হয়ে গেছে, কিন্তু তারপরেও আসলে সাংগঠনিক চিন্তাভাবনা তাদের কেন আসতেছে না, এই কারণেই তারা সেই ব্রিটিশ শাসনামল দেখেছে, পাল শাসন দেখেছে, সেন শাসন দেখেছে, মুঘল শাসন দেখেছে। তো এই শাসনগুলো আসলে তাদেরকে আসলে ঐক্যবদ্ধ কখনোই হতে দেয়নি। তারা হচ্ছে হয়তোবা একটা নির্দিষ্ট স্থান পর্যায় পর্যন্ত সেই কাজটা করেছে, কিন্তু তাছাড়া সে বৃহৎ লোকবল নিয়ে কাজ করা সে এখনো সেটা করে উঠতে পারেনি। এই আত্মকেন্দ্রিক
তারপরে স্যার আরও একটি কারণ দর্শিয়েছিলেন যে পরশিকাতরতা। এই পরশিকাতরতাটা হয়তোবা বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুব একটা দেখা মেলে না। কিন্তু আসলে মেলে না এমন না। যেখানে মেলে সেখানে খুব অল্পভাবে দেখা যায়। যেটা হচ্ছে সংস্কৃত শব্দের ভিতরে আমি দেখেছি মাৎসর্য নামে একটা শব্দ আছে, যেটা হচ্ছে হিন্দু শাস্ত্রের। তো সেই হিন্দু শাস্ত্রের মাৎসর্য বিষয়টা অনেকটাই পরশিকাতরতার মতো। সেটা হচ্ছে যে স্যার একটি গল্পের মাধ্যমে আমাদেরকে সেটা উল্লেখ করিয়েছিলেন। সেটা আমি বলতে চাচ্ছি যে অনেক যুগ আগে তিনি ম্যাক্সিম গ্রোগের একটি গল্পের মাধ্যমে বড়ি ইজের গিল এই গল্পে তিনি বলেছেন যে একজন ব্যক্তি তার লোকদেরকে আসলে নির্দিষ্ট পথ দর্শানোর ক্ষেত্রে সে পথ দর্শানোর জন্য যখন যায় তখন সে পথ দর্শানোর সময় সে আসলে একটু ভুল করে ফেলে। সে আসলে আধার রাতে কোথায় যাবে সেই জিনিসটা সে বুঝতে পারে না, কিন্তু সবাই বলে যে তুমি যদি আধারের পথ দেখায় না নিয়ে যেতে পারো তাহলে তোমাকেই হত্যা করো। মানে ব্যাপারটা হচ্ছে সব কিছু আবার একজনের উপরেই চাপায় দেওয়ার যে বিষয়টা থাকে, এই বিষয়টা এখানে ফুটে উঠেছে। এবং সে পরে কী করেছিলেন, নিজের হৃৎপিণ্ডটাকে বের করে তারপরে সে আলোর পথ দর্শন করিয়ে তারপর হচ্ছে সেই পথটা পার করিয়ে দিয়েছিলেন সবাইকে। কিন্তু সে পথ দর্শনের পরে যখন সফলতা আসে তখন সবাই সফলতার আনন্দটুকু ভোগ করে, কিন্তু তারা হচ্ছে যেই লোকটা হৃৎপিণ্ডের আলো তোমাদেরকে নিয়ে গেল সেই লোকটাকে কোনো বাহবাই দেয় না বা তাকে নিয়ে কোনো ধরনের কোনো কিছু হয় না। কিন্তু সে নিজের বুক ছেড়ে যখন হৃৎপিণ্ড বের করে এই কারণে অতিরিক্ত রক্তক্ষরণে সে লোকটা মারা যায়। তখন তার হৃৎপিণ্ডটা যখন এক সাইডে পড়ে থাকে এবং সে মৃত্যুর মুখে, তখন একজন লোক কী করে সেই হৃৎপিণ্ডটাকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় এবং সেই হৃৎপিণ্ডটা আস্তে আস্তে নিভে যায়। তো আমাদের বাঙালিদের ভিতরে এই ধরনের লোকটা একটু বেশি থাকে, যে হচ্ছে কাজ করে না বা আনন্দ ভোগের থেকেও চিন্তা করে যে নিজের আত্মত্যাগের চিন্তা না করে সে আসলে কীভাবে অন্যকে ধ্বংস করা যায় সেই জিনিসগুলো সে আগে চিন্তা করে। তো এরকম কিছু স্যার মূল কারণ দর্শিয়েছেন। এছাড়াও হচ্ছে বাঙালির স্বাস্থ্যহীনতার অন্যতম একটা কারণ যদি আমি দেখি সেটা হচ্ছে দারিদ্রতা। বাঙালি আসলে 200 বছর আগের যদি চিন্তা করি তখন হচ্ছে বাঙালিদের অনেক সম্পদ ছিল। তো সেই সম্পদ থাকার কারণে আস্তে আস্তে যখন অন্যান্য শাসন গোষ্ঠী সেগুলো লুটে নিয়ে চলে যায় তখন বাঙালি আস্তে আস্তে দরিদ্র হয়ে পড়ে। এই দারিদ্রতার দিক থেকে যখন সে বেরিয়ে আসতে চায় তখন সে সেই নিয়ম মাফিকগুলো মানতে পারে না। কেন মানতে পারে না, আমি যদি হচ্ছে ট্রাফিকের কথা চিন্তা করি, রাস্তাতে হচ্ছে যে গাড়ি নিয়ে বের হয় সে হয়তো বা ধারাবাহিকভাবে স্লো চলে, কিন্তু আমি যদি বাস ড্রাইভারের কথা দেখি সে আসলে বাসটাকে পাওয়ার পরে ভাবে যে আমি 500 সিসির একটা গাড়ি পেয়েছি, এই গাড়িটা আসলে কীভাবে চালাবো সেটা আমার বিষয়। সে মাঝখানে দুইটা গাড়ির মাঝখান থেকে যাওয়ার চেষ্টা করে এবং সে ফার্স্ট হওয়ার একটা প্রতিদ্বন্দ্বিতা দেখে। মানে নৈতিকতা বিবর্জন দিয়ে সে আসলে অনৈতিক পথ অবলম্বন করে। এই অনৈতিক পথ অবলম্বন করতে গিয়ে সে দুর্ঘটনা ঘটায়। যদিও সে সামনে যায় তখন সে একটা পৈশাসিক আনন্দ পায় যে হ্যাঁ নিয়ম ভেঙে সে ফার্স্ট হয়েছে বা সে একটা ক্ষমতা পাইছে। এই ক্ষমতার লোভ তার আসলে থেকেই যায়। তো এই লোভ আসলে মানুষ কাটিয়ে উঠতে পারে না শুধুমাত্র এই দারিদ্রতার কারণে, সেটাও সে এখানে খুব সুন্দরভাবে বলে গিয়েছেন। এবং তিনি আরও কিছু জায়গা আমাদেরকে দেখিয়ে গেছেন যে আসলে বাঙালিদের বাড়ি ঘরগুলো যদি আমরা দেখি যে বাঙালি সংঘবদ্ধ হবে কীভাবে। বাঙালি সেই আদিম যুগ থেকে সে আসলে অনেক দূরে একটা বাড়ি থেকে অন্য একটা বাড়ি আসলে যাতায়াতটা খুবই রেয়ার থাকে। আমি যদি সে গ্রামীণ পরিবেশের কথা বলি, একটা বাড়ির পর আরেকটা পুরো মাঠ থাকে, পরে আরেকটা বাড়ি থাকে। কারণ কি তারা একত্রে বসবাস করতেই পছন্দ করে না। কিন্তু যদি তাকে প্রতিকূল পরিবেশে বড় হতে হতো, বাঙালিদের মানে আমাদের যে পরিবেশ নাতিশীতোষ্ণ পরিবেশ, এখানে খুব সহজেই আমরা খাদ্য বস্ত্র বাসস্থান খুব ইজিলি সেগুলো নিয়ে নিতে পারি। কারণ বাড়ির পাশে একটা কলা গাছ লাগিয়ে রাখলে সেই কলা থেকেও আমরা অলরেডি 4 দিন খেতে পারি। কিন্তু ওই কলাটা যদি প্রতিকূল পরিবেশে উঠানো লাগতো তাহলে বাঙালি বুঝতে পারতো কতটা হার্ডওয়ার্ক করতে হয়। এই হার্ডওয়ার্ক না করার কারণে তারা মূলত আজকে এই ধরনের অন্যের প্রতি হিংসাত্মক মনোভাব সৃষ্টি হয়। কারণ হচ্ছে সে সহজলভ্য সহজ জিনিসটা পেয়ে যাচ্ছে। ইউরোপ আমেরিকার মানুষ এখনও সংঘবদ্ধ। প্রাচীনকালে আদিম যুগে যখন হচ্ছে মানুষ গুহায় বসবাস করতো তখন তারা সবাই সার্ভাইভ করার জন্য যে লড়াইটা লড়তো, একা লড়াই করা সম্ভব, সবাই মিলে লড়াই করলে তখন সেটা একটা ফলপ্রসূ ফল পাই। এই জিনিসগুলো আসলে বইয়ে খুব সুন্দরভাবে স্যার তুলে ধরেছে। তাছাড়াও আসলে আমার এই বই পড়ার পরে বেশ কিছু প্রশ্ন জেগে ওঠে। তো হচ্ছে